আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালের সরকার কত কতদিন মেয়াদে থাকবেন, এমন জিজ্ঞাসা প্রশ্ন চারদিকে ঘুরে ফিরে চলছে আমাদের সোসাইটিতে, আমাদের রাষ্ট্রের এখানে সেখানে, চায়ের দোকানে, বাসা বাড়িতে, অফিস আদালতে, সমস্ত জায়গায় এই আলোচনা চলছে যে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কতদিন থাকবে। তো এ সকল প্রশ্ন জিজ্ঞাসা জানার আগ্রহ থাকার একটা কারণ রয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ভোট দিতে পারে নাই। অধিকাংশ বলতে পুরো সকল জনগণই ভোট দিতে পারে না দীর্ঘ বছর। এমনকি আওয়ামী লীগ, যারা অবৈধ রাষ্ট্র ক্ষমতায় ছিল দীর্ঘ বছর, তারা নিজেরা পর্যন্ত ভোট দিতে পারে না। ভোটের ব্যবস্থাটা ছিল না, একটা প্রহসনের ব্যবস্থা ছিল দীর্ঘটা বছর। তরুণ প্রজন্ম ভোট জীবনে দিতেই পারে না। আজকে যারা যে তরুণ প্রজন্ম একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, 2024 সালের ইংরেজি 5 আগস্ট যে ভিক্টোরি অর্জন হয়েছে, যারা করেছে, যারা যারা নেতৃত্বে ছিল আন্দোলনে, যে তরুণরা, আমি নিজেও আন্দোলনে ছিলাম রাজপথে তাদের সাথে, কিন্তু সেই যে তরুণরা যারা রক্ত দিয়েছে, যারা অ্যাক্টিভ ছিল বেশি, তারা কেউ ভোট দিতে পারে নাই। তারা তাদের জন্মের পর থেকে তারা গণতন্ত্র কি সেটা জানে না। প্রচলিত যে গণতন্ত্র, ডেমোক্রেসি, আব্রাহাম লিঙ্কন, বাই দ্য পিপল ফর দ্য পিপল, যে কথাগুলো বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানে যেগুলো পড়ানো হয়, পলিটিক্যাল সায়েন্সে, সারা বিশ্বের কলেজ ইউনিভার্সিটিতে যে পলিটিক্যাল সায়েন্সে যেগুলো পড়ানো হয়, প্রচলিত যে গণতন্ত্র, ডেমোক্রেসি ওয়েস্টার্ন দেশগুলোতে আছে, আমাদের এশিয়াতে আছে কিছু দেশে, সেই গণতন্ত্রটা, এখানে ইসলামিস্টরা যেটা বলছেন, অনেক ইসলামিক স্কলারগণ বলছেন যে এই গণতন্ত্র ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। সে বিষয়ে আমি ব্যক্তিগতভাবে স্টাডি করার সুযোগ পাইনি। প্রচলিত ডেমোক্রেসি, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ, এটা ইসলামের সাংঘর্ষিক, এটা অনেক স্কলারগণ বলেন। বিশেষ করে গণতন্ত্র যেটা আছে আমাদের প্রচলিত, জাতীয়তাবাদ সেটা আরও সমস্যা, এটা আরও বাজে ইসলামের দৃষ্টিতে। তো সেদিকে যাচ্ছি না। এ সমস্ত আইডিওলজি নিয়ে অনেক গবেষণার স্টাডির প্রয়োজন রয়েছে। তো যেটা সারা বিশ্বের অধিকাংশ মানুষ প্রচলিত ডেমোক্রেসি, গণতন্ত্র, ভোটের মাধ্যমে সরকার গঠন, এটাই পছন্দ করে, এটাই চলছে ইউরোপের দেশগুলোতে, আমেরিকার দেশগুলোতে, আমাদের এশিয়াতে অনেক দেশে সেই ব্যবস্থা রয়েছে। তো বাংলাদেশের 1971 সালের পরে 53 বছরে এই প্রচলিত সিস্টেমটা, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন, সরকার গঠন হয়েছে খুব কম। 71 পরবর্তী ভারতের এজেন্ট আওয়ামী লীগ নির্বাচন দিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিল। কিন্তু তখন আমরা জানতে পারি তখনকার ইতিহাস, তখনকার তাদের বিরোধী দলে যারা ছিল, জাসদ সহ বিভিন্ন দলের নেতাদেরকে হেনস্থা করা হয়েছিল, তাদেরকে ভোটের মাঠে যেতে দেওয়া হয়নি, ভোটের বাক্স আগুনে পুড়ে ফেলা হয়েছিল। একটি চরম সংকট মুহূর্তে সেনাবাহিনী প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। তিনি ক্ষমতায় এসে বিভিন্ন একটি রাজনৈতিক দল গঠন করলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী, এবং অন্যান্য রাজনৈতিক দলকে রাজনীতি করার পারমিশন দিয়ে দিলেন। কারণ হচ্ছে এই আওয়ামী লীগ সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল এখন একতন্ত্র তৈরি করেছিল, যার ফলে ক্ষিপ্ত হয়ে
সেনাবাহিনীর কিছু লোকজন তাকে পরিবারসহ হত্যা করেছিল 1975 সালের 15 আগস্টে। আরও নানান বিবিধ ঘটনা তার সাথে যুক্ত রয়েছে। এরপরে হোসেন মোহাম্মদ এরশাদ সেনাপ্রধান ছিলেন। তিনি সামরিক coup ঘটিয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে দিয়ে তিনি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। তিনি আমাদের বাংলাদেশের ইতিহাসে তিনি স্বৈরাচার হিসেবে পরিচিত ছিলেন, সামরিক ডিক্টেটর। তিনি 9 বছর ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র ক্ষমতায়। এরপর বাংলাদেশের প্রথম একদম সত্যিকারভাবে 2-4টা হয়তো জাল ভোট পড়তে পারে, 1991 সালে কেয়ারটেকার সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হয়। তখন প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল মতে রাজপথে একসাথে নেমেছিল। এরশাদের পতন হয়েছিল। তখন কিভাবে নির্বাচন হবে সেই পদ্ধতিটা বের করে জামাত ইসলামের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম। তিনি একজন ফিলোসফার হিসেবে পরিচিত, অনেকের কাছে দার্শনিক হিসেবে পরিচিত। তিনি বের করেন 3 মাসের একটি কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, তত্ত্বাবধায়ক সরকার। তার প্রধান হবেন যিনি সেই সময় প্রধান বিচারপতি থাকেন সুপ্রিম কোর্টের। সেই পদ্ধতিটা সে সময়ের আওয়ামী লীগ সহ সকলেই মেনে নিয়েছে, পজিটিভ চিন্তা করে। এবং সেই পদ্ধতিতে 1996 সালে শেখ মুজিবের কন্যা, যাকে আমরা বাংলাদেশের মানুষ গোপালী বলে থাকি, বা লেডি লেন্দুব দর্জি, যিনি সম্প্রতি পালিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হন। অবশ্যই এর আগে 1996 ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়া বিএনপির সরকার নির্বাচন ছাড়া 23 দিন বাড়তি সময় সরকারে ছিলেন। তখন বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ জামাত আন্দোলন করেছিল রাজপথে। আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হয়। তখন প্রধান বিচারপতি হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। তার সেই নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সমালোচনা রয়েছে, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হন। তো এর আশেপাশে অনেক ঘটনা রয়েছে পাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করার সময় নষ্ট করতে চাই না। এরপরে 2001 সালে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গোপালী কোনো ঝামেলা না করে ক্ষমতা হস্তান্তর করে, 5 বছর মেয়াদ পূর্ণ করে। তৎকালীন প্রধান বিচারপতি লতিফুর রহমান, তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন, তার কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তখন শেখ হাসিনা মনে করেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি লতিফুর রহমান, তার সম্পর্কে মনে করতেন যে তিনি আমাদের লোক, আমাকে হয়তো ক্ষমতা এনে দেবেন। কিন্তু তিনি 3 মাস ক্ষমতায় থেকে অত্যন্ত নিরপেক্ষ ভূমিকা রেখেছিলেন। প্রশাসন সুন্দরভাবে ঢেলে সাজিয়েছিলেন। একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছিলেন। 1996 থেকে 2001-এ যে আওয়ামী লীগ লুটপাট করেছিল, হত্যাযজ্ঞ চালিয়েছিল, সন্ত্রাস চালিয়েছিল, তার বিপক্ষে মানুষ ম্যান্ডেট দিয়েছে। ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছিল। বিপুল ভোটে বিএনপি জামাত জয়ী হয়েছিল, সরকার গঠন করেছিল। 2001 থেকে 5-6 পর্যন্ত তারা সরকারে ছিল। কিন্তু ভারতীয় এজেন্টরা বাংলাদেশে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। আওয়ামী লীগ অত্যন্ত সন্ত্রাসীপনায় মেতে ওঠে ভারতের সহযোগিতায়। ভারতের গোয়েন্দা সংস্থা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সেই বিএনপি জামাতের সরকারকে নানান ঝামেলায় ফেলতে থাকে। জঙ্গি, বিভিন্ন মানুষকে হত্যা করা, তাদের আওয়ামী লীগের নেতাদেরকে জঙ্গির ঘটনা নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করে। তখন তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা গোপালী বিদেশে বিভিন্ন কূটনৈতিকদেরকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ, সন্ত্রাস, জঙ্গি, ইসলামিস্ট, মৌলবাদ, ধর্মান্ধ ইত্যাদি বা নানান কুকথা বলত।
2006 সালেই শেষের দিকে ভারতীয় এজেন্টরা অতি বিপরোয়া হয়ে ওঠে। সেই সময়ের বিএনপি জামাত ইসলামের সরকারের সমাপনী অনুষ্ঠানে তারা 28 অক্টোবর 2006 লগি বৈঠা দিয়ে সারা দেশে তাণ্ডব চালিয়ে, দাঙ্গা চালিয়ে জামাত ইসলামের শিবিরের বহু লোককে নির্মমভাবে, বর্বরভাবে, পৈশাচিকভাবে হত্যা করে লাশের উপর নৃত্য করেছিল। সারা বিশ্ব অবাক হয়েছিল, কোটি কোটি মানুষের চোখে পানি পড়েছিল, সারা বিশ্ব দেখেছিল। সুপ্রিম কোর্টে তারা ভাঙচুর করেছিল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে লাথি দিয়েছিল, ভেঙে তার চেম্বার তছনছ করে দিয়েছিল। সেখানে আইন প্রতিমন্ত্রীর জিপ গাড়ি আগুন ধরিয়ে দিয়েছিল। অ্যাটর্নি জেনারেলের কক্ষ ভাঙচুর করেছিল। একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কথা তৎকালীন প্রধান বিচারপতি KM হাসান, তাকে হতে দিল না। আওয়ামী লীগ এজেন্টরা চরম বিরোধিতা করল তৎকালীন সিইসি বিচারপতি আব্দুল আজিজকে নিয়ে। তড়িৎ গতিতে তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের নিজেই দায়িত্ব নিলেন। রাষ্ট্রপতির বাইরে তিনি আরেকটি নির্বাহী দায়িত্ব নিলেন সরকার প্রধানের 3 মাসের জন্য। তখন সেই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসরা, ভারতীয় এজেন্টরা অতি বিপরোয়া হয়ে ওঠে। তখন একটি অনির্বাচিত অবৈধ সরকার, ভারতীয় মদতপুষ্ট সরকার আসলো। বিশ্বব্যাংক, আমেরিকার মদদে, ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় 1-11 নামে পরিচিত একটি সরকার আসে। তখন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, চিফ এক্সিকিউটিভ হন বাংলাদেশ রাষ্ট্রের। মূলত তখন তৎকালীন সেনাপ্রধান মইনু আহমদ সেই সরকারটি চালিয়েছিল। DGFI গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, মেজর মতিন, তারা সেই সরকারকে চালিয়েছিল। তারা ক্ষমতায় থেকে